আমাদের প্রত্যেক বছরে আমরা বলি সিলেকশন বোর্ড, মানে অফিসারদের প্রমোশনের জন্য দুটো করে বোর্ড হয়। প্রথম বোর্ডটা হয় হলো লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হওয়ার জন্য এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হওয়ার জন্য। এটা এই বছরে এখন থেকে প্রায় 2.5-3 মাস আগে হয়েছে এবং ওইটার উপরে যে ক্যালকুলেশন হয় ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় বোর্ড, যেটাকে আমরা বলি সিলেকশন বোর্ড 2, সেটা জাস্ট গত কিছুদিন আগে শেষ হয়েছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে শেষ হয়েছে। এটা শিডিউল ছিল, মানে যেটা আমরা বলছি দ্বিতীয় প্রমোশন বোর্ড। এগুলো কিন্তু প্রত্যেক বছরে রেগুলার, এভরি ইয়ার উই সিট ফর দিস মান্থ। এটার শিডিউল ছিল 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অক্টোবরে। এখানে কারা কারা থাকেন এই বিষয়টা একটু জানাতে হলে আমি বললাম, আপনাদের মনে অনেক প্রশ্ন হয়তো আসেনি, প্রশ্ন আসবে এবং নিজে হয়তো অনেকগুলো উত্তর পেয়ে যেতে পারে। এই বোর্ডে থাকে হলো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল মেজর জেনারেল অ্যান্ড তদন্ত, তার মানে তারা হচ্ছে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান একজন জেনারেল, ওনার নেতৃত্বে এই বোর্ডটা পরিচালিত হয়। এই সময় হলো কি 8 তারিখে আপনার আইসিটিতে দুটো চার্জশিট, প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা করবে, তাই তো? 8 তারিখে এটা টিভি স্পটে আসা শুরু করেছে বেলা 11টা, 12টা, 1টা দিক থেকে। আমি যেটা বলছিলাম, আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি, ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও যায় না, টিভি তো দূরের কথা। সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম, নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক, তখন আমরা জানতে পারছি যে টিভি স্কলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি। তো আমরা এরকম নামাজের ব্রেকে যখন বের হয়েছি দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেকে, তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে 1-2, পরে আরেকটা শুনলাম যে 3 নাম্বার চার্জশিটেও জমা হয়েছে। এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই, এটা হলো যে যারা ডিজেপিতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল, বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ। আরেকটা আছে র্যাবের পিএফআই নিয়ে, এবং আরেকটা ছিল সেটা 4-5 আগস্টের রামপুরা ইনসিডেন্সের উপর ভিত্তি করে, তাই তো? ঠিক, এটুকু তো আমরা সবাই জানি। এইটা ঘটার পরে যেটা হলো, ওখানে কতগুলো কথা বলা ছিল, যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট করেন, সেটাও ইস্যু হয়ে যায়। আর এখানে অনুলিপি পর্যন্ত, মানে ফটোকপি বা অ্যানাদার কপি, এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা অনুলিপি। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভি স্কলে কেউ কেউ দিতে পেরেছেন, কেউ কেউ দিতে পারে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কাজ করা আছে। আমরা অতবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট করেন, এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এটা আপনার বিষয়টা কিন্তু আইনি বিষয়, এটা অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না। ইলেকট্রিসিটি বিল আসলো, এটা কিন্তু আইনি বিষয়। আপনি এটা আসার কথা, তার একটা প্রেসক্রাইব রুট আছে, সেটা পুলিশের মাধ্যমে আসবে, ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে, ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন, ওটা সাইন করবেন, ডকুমেন্ট এটা ফেরত যাবে, কোর্ট অ্যাকনোলেজ করবে যে যার এটা ইস্যু হয়েছে সেটা রিসিভ করবে, তাই তো? আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি, যেটা ওয়ারেন্ট, পাইনি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতিষ্ঠা। আমি আবার বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতিষ্ঠা। সেই প্রেক্ষিতে আমরা 8 তারিখে মানে বুধবার 8 তারিখে আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদিও আপনারা সবাই চার্জশিটে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরোয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন
তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1 এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন, যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আরেক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয়, তাকে জার্নি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জার্নি টাইম, যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম। আচ্ছা না, এটা এটা কিন্তু আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, এন্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, টু অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায়, কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল, কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল, কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল। এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলি কিউ, এইটার আন্ডারে চলে আসা যায়। 9 তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে। এখন আসি আমরা কেন এই সেনা কাস্টডিতে তাদেরকে আসতে বললাম, এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিই। আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং, লিগেল সাইড টু লিগেল মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণোদিত আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছি 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী 54 বছর পার করে আসছে। ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপরে তার বিচার কার্য শেষ হয়। সেটা আপনারা শুনেছেন, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না? এই কোর্ট মার্শাল গুলো, বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ বরখাস্ত হয়, কেউ জেলে যায়, কেউ ছাড়া পায়, কেউ ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আজকের না, গত 54 বছরে সেনাবাহিনীর এইরকম অনেক ঘটেছে। সবগুলোর ভিতরে আমি এত কিছু বলার এখন অবকাশ কম, জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে। এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে, শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। বিধায় 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য। উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন মেজর জেনারেল কবির, ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL, মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট। ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে। সাথে সাথে আর একটা কাজও করেছি আমরা, সেটা হচ্ছে যে ডিজিএফআই, NSI, বিজিবি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট, যে যেখানে আছো, যার যেটা দায়িত্ব আছে, তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন। 5ই আগস্টের পরে আমরা এখন নির্বাচনের একটা টেন্টেটিভ আমরা টাইম পেয়েছি, ফেব্রুয়ারির ফার্স্ট হাফ। সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয়।
যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে, অনেক বড়, অনেক বড়। আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টি টার্টির জন্য না, কে কি বললো টললো এটা না। আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতে লেখা আছে আমরা দেশের তরে, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে করতে, দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দিয়ে হলে চেষ্টা করবো।